নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির প্রান্তিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের মধ্যে আজ প্রান্তিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন চন্দ্রানী চৌধুরী। যাই, নমস্কার চন্দ্রানীদি। নমস্কার। এই যে আপনার শিল্প সৃষ্টি, ঠিক কবে থেকে এই সূচনাটা হয়েছিল? আমার বাড়ির পরিবেশে সাংস্কৃতিক চর্চাটা প্রায় ছোটোবেলা থেকেই। আমার ঠাকুরদা অমৃতাক্ষর ছন্দে কবিতা লিখতেন, তবে একদম ছোটোর থেকে কমিক্স পড়া থেকে যখন শুরু হয়েছে, পড়াশুনোর চর্চাটা খুব বেশি ছিল। তারপর লেখালেখি, স্কুল 8-9-এ ওঠার পর থেকে লেখালেখি মোটামুটি অল্প বিস্তর কবিতা লেখা। তারপরে চলে গেলাম ভ্রমণ লেখায়, নানা জায়গায় ঘুরতে যেতাম, ঘুরে এসে বা যেতে যেতে ট্রেনে বসে হয়তো লিখছি, এরকম লিখেছি। তারপর 2002-তে প্রথম প্রকাশ পেয়েছিল লেখা, মানে ওটা ছিল সংবাদপত্রের পাতায় একটা লেখা বেরিয়েছিল। তাহলে আমরা আজকের যে এই অনুষ্ঠানের সূচনা করব, আমরা সূচনাতে কি শুনবো আজকে আপনি বলুন। আমি মূলত কবিতা লিখি, কবিতাই আমার প্রিয় বিষয়। তাছাড়াও আমার 4টি যে বই বেরিয়েছে, তার মধ্যে 2টো কাব্যগ্রন্থ আর একটা ছড়ার বই বেরিয়েছে। আর একটা বই বলাকা প্রকাশনী থেকে আমার প্রকাশিত হয়েছে, একটা ইতিহাস নির্ভর বই, চাচল ও গৌড়ের ইতিহাস। বইটা বেরিয়েছে আমার বলাকা প্রকাশনী থেকে। তবে আমি আজকে কবিতাই পড়ব। বাহ, আমরা কবিতায় আজ বেঁধে বেঁধে থাকব। শুরু করি তাহলে। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার। আকাশ ছুঁয়ে যে শব্দ মানুষের হৃদয়ে পৌঁছে যায়, সেই প্রিয় আকাশবাণীর মঞ্চে আমন্ত্রিত হতে পেরে আমি সত্যি আনন্দিত ও কৃতজ্ঞ। কবিতা তো শুধু শব্দ নয়, অনুভূতির এক নীরব সেতুবন্ধন। আজ সেই অনুভূতির কিছু মুহূর্ত সবার সাথে ভাগ করে নেব। আমি প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমার একটি কবিতা পাঠ করছি। বাহ, চমৎকার। আসলে গুরুদেব ছাড়া যেন আমাদের জীবন কোথাও থমকে যায়। তিনি সর্বত্র রয়েছেন। মানেই মনে হয় রবি ঠাকুরকে নিয়েই আমরা জড়িয়েই আছি। আমার কবিতা, আমার রবি ঠাকুর। আমার মনের ঘরে যিনি বসে আছেন, তিনি আমার প্রাণের মানুষ। দেওয়ালে টাঙানো তার ছবি ঘুরে ফিরে দেখি বারে বারে। অবাক বিস্ময়ে ঘোর লাগা চোখে চেয়ে থাকি দিব্যকান্তি মানুষটির দিকে। তার সৃষ্টি সম্ভার থেকে এক আজলা নিয়েই পুজো করি তাকে। আমার হৃদয়ের অন্তঃস্থলের প্রগাঢ় অনুভূতি গেয়ে ওঠে তার গান। এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। আবার তাকে আশ্রয় করেই অক্ষরের মেলবন্ধনে শব্দের পর শব্দ সাজিয়ে তার চরণে নিবেদন করি। তিনি আমার বড় প্রিয়জন, তাকে ছুঁয়েই আমারই পথ চলা। তিনি যে আমার আত্মার আত্মীয়, আমার প্রাণের মানুষ রবি ঠাকুর। বাহ, আসলে এই কবিতার মাধ্যমে আবারও ধরা পড়ল যে আমাদের সকলের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর সকলের মতো। আমরা প্রত্যেকেই নিজেদের মতো করে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা পাই নিজেদের মধ্যে, এবং নিজেদের যে উপলব্ধি রয়েছে তার মধ্যে দিয়ে মিশিয়ে নিই গুরুদেবকে। চন্দ্রানীদির থেকে শুনব আজকে আবার আরও একটি কবিতা। আমি এবার পড়ছি কবিতা আরণ্যক। আসলে আমরা ডুয়ার্সের মানুষ, ডুয়ার্সকে বাদ দিয়ে আমাদের জীবন নিরর্থক। সেজন্য অরণ্যের উপরে আমার এই কবিতা আরণ্যক। অরণ্যে এলে হেঁটে চলে যাই আরও গভীরে। সবুজ গাঢ় হলে আমার মনও উচাটন হয়। অরণ্যের হাতছানিতে যেন শুনি শ্যামের বাঁশি। শাল সেগুনের মর্মর ধ্বনি বুকের ভেতর কাঁপন দিয়ে যায়। সোঁদা গন্ধে মন মাতাল হয়। অরণ্যের বুক চিরে যে নদী যায়, আমি তার জলে পা ডুবিয়ে মন ভাসাই অকুলে। আকাশের রং ছায়া ফেলে জলে, জংলি ঝোড়ায় নামলে বুকের গভীরে জাগে প্রাণের আরাম। অচেনা অরণ্যের আশ্চর্য ভুবনে ফিরে পাই চেনা কিশোরী দিন। অরণ্যে এলে খুঁজে পাই এক মায়াবী স্বপ্নের দেশ। নিজের সাথে গোপন কথা বলি,
রূপকথা মাখা সবুজের ঘ্রাণ বারে বারে আমাকে জাগায়, আমাকে কাঁদায়, আমাকে হাসায়। অরণ্যে এলে হৃদয়ের গভীরে এভাবেই অচেনা সুখ প্রস্ফুটিত হতে থাকে। বাহ! এই যে প্রকৃতির একটা ছোঁয়া, যেটা আমাদের মনের মধ্যে প্রকাশ পায়, সেটি কখনো কখনো কলমে বেরিয়ে আসে। তুমি যেভাবে ডুয়ার্সকে দেখো, কিংবা যেভাবে প্রকৃতি অরণ্য আমাদের উত্তরবঙ্গ সমৃদ্ধ সম্পূর্ণ রকমভাবে সৃষ্টিশীলতার জন্য, তো এরকম ছাপ কি তোমার আরও লেখায় আসে? আসলে প্রকৃতির উপরেই আমার লেখা বেশি। আচ্ছা। হ্যাঁ, প্রকৃতি নিয়েই আমি মূলত লিখি। আর তাছাড়া সামাজিক বিষয় তো থাকেই। আসলে আমি প্রকৃতিরই কবি। মানে আমাদের উত্তরবঙ্গের পাহাড় হোক, ডুয়ার্স হোক, সব কিছুই তোমার লেখায় সবসময় প্রতিফলিত হয়। হ্যাঁ, এটাও হয়। আবার বাইরে কোথাও ঘুরতে গেছি, সেখানে যেমন সমুদ্রের পাড়ে গেছি, সমুদ্রের ধারে ঘুরতে গেছি, তখনকার সেটা নিয়েও লিখি। প্রকৃতি আমার লেখায় বারে বারে ফিরে ফিরে আসে। আচ্ছা, এবার তোমার সম্ভারে কি রয়েছে সেটি একটু শোনাও। এখন পড়ব আমার কবিতা তোমার বাড়ি যাব। বাহ, নামটা কিন্তু খুব সুন্দর। প্রতি বসন্তে আমি তোমার বাড়ি যাব। পলাশ বনের মাতাল হাওয়ায়, শাল পিয়ালের গহীন বনে ঝরা পাতাদের মন কেমনের গল্প শোনাব। চাঁদনি রাতে ছড়িয়ে দেব জ্যোৎস্না, কোপাই নদীর শান্ত জলে লক্ষ কথার ঢেউয়ের তালে আগল ভাঙা মন ভাসিয়ে দেব। হাওয়ায় ছড়িয়ে থাকবে আবিরের গন্ধ, ফাগুন আগুন বুকে জড়িয়ে মহুয়া আর মাদলে মাতাল হয়ে ভেসে যাব কবিতার সাথে। সোনাঝুরির ছায়ায় বড্ড পিছু টান, অলৌকিক এক আলোর ছটায় মনের খাতার মরমী কথায় জীবন তোমায় ভালোবেসে যাব। বাহ, এই যে এত সুন্দর সুন্দর কবিতাগুলো আজ আমরা শুনছি, যেন আমরা কোথাও দূরে হারিয়ে যাচ্ছি। যখন আমরা আজকে এই চন্দ্রনীতি পাঠ করলেন, সোনাঝুরির কথা বললেন, ঠিক মনটা যেন বাউলের মতো গিয়ে পৌঁছে গেল শান্তিনিকেতনের সেই লাল মাটির দেশে। যাক, মন ছুটে গেলে হবে না, অবশ্যই তাকে ফিরিয়ে আনতে হবে আবার ওই স্টুডিওতে, এবং মেতে থাকতে হবে সৃজনশীলতায়। একজন নারীর যখন সন্তান গর্ভস্থ থাকে, তারপর সে 9 মাস অতিক্রম করে ভূমিষ্ঠ হয়, ঠিক তেমনি প্রত্যেক নারীর মধ্যে অনেক রকম সৃজনশীলতারও জন্ম হয়, যা ধীরে ধীরে একটি কলমের মধ্যে দিয়ে তা কাগজে আসে এবং ভূমিষ্ঠ হয় সেভাবেও। আর সেইভাবে আমরা পেয়ে যাই সুন্দর সুন্দর কত রকম শিল্পকর্ম। আর যখন সেই শিল্পকর্মগুলো আমরা শুনি এবং আকাশবাণীর শ্রোতারা শোনেন, তখন তারা মুগ্ধ হয়ে যান এবং বারবার করে শুনতে চান। এত সুন্দর সুন্দর নতুন নতুন ভাবাবেগ এবং নতুন নতুন ছন্দ, কথা, যার মধ্যে দিয়ে আমরা কখনো ছুটে যেতে পারি ডুয়ার্সে, তো কখনো চড়ে যেতে পারি সোনাঝুরিতে, শান্তিনিকেতনে, বোলপুরে। আহা, শিল্পের মধ্যে দিয়ে এটি সম্ভব হয়। আজকে একেবারে ঘড়ির কাঁটা বলছে শেষ মুহূর্তে এসে আমরা দাঁড়িয়েছি। ধন্যবাদ জানাবো আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে আসার জন্য, এবং আমরা আগামী দিনের জন্য প্রার্থনা করব যে আপনারা সুন্দরভাবে থাকুন, লেখায় থাকুন, রচনায় থাকুন, কবিতায় থাকুন, এবং আমাদের সকলকে, আকাশবাণীর শ্রোতাদেরকে ঋদ্ধ সমৃদ্ধ করতে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে আজ এই প্রান্তিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রানী চৌধুরী, তাপসী ঘোষ এবং মৃদুলা দেবনাথ। এই তিনজনকে পেয়ে আমরা সত্যি ধন্য এবং কৃতার্থ হলাম। আকাশবাণী শিলিগুড়ির প্রান্তিক অনুষ্ঠান আজ এ পর্যন্তই। ফিরে আসবো আমরা অন্য কোনো পর্বে। উপস্থাপনায় আমি অনামিকা দেব। এতক্ষণ শুনলেন প্রান্তিক